বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনে বড় ব্রেকথ্রু। এই প্রথম দেহাংশের খোঁজ পেল সিআইডি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, গত 22 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত এই তল্লাশি চলছে। শেষ পর্যন্ত 7 দিনের মাথায় বড় ব্রেকথ্রু পেল বাংলাদেশ এবং রাজ্য সিআইডির যৌথ তল্লাশিতে। যেটা জানা যাচ্ছে, জিহাদ এবং আমানুল্লাহ এই দুজনকে বারে বারে জিজ্ঞাসাবাদ করে এবং কোথাও কোথাও তাদের ক্রস এক্সামিনেশন করে এই প্রথম লিড পাওয়া যায় যে দেহাংশ বাইরে খালে পাচারের পাশাপাশি লোপাট করার পাশাপাশি কিছুটা অংশ তারা কমোডে ঢেলে দিয়েছিল এবং সেখানে ফ্ল্যাশ করে দিয়েছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু প্রত্যেকটা সুয়ারেজ লাইন, ওই ফ্ল্যাশের যে সুয়ারেজ লাইন ধরে তল্লাশি চালানো হয়। এবং আজকে ম্যারাথন তল্লাশির পরে ওই আবাসনের যে সেপটিক ট্যাঙ্ক, সেখান থেকে প্রায় 4 কেজিরও বেশি দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে সেটাই দেখা হচ্ছে। ডিএনএ প্রোফাইলিং করা হবে এই দেহাংশের এবং সেটা মিলিয়ে দেখা হবে এটাই মৃত সাংসদের কিনা। কিন্তু এখন পর্যন্ত ওই মৃতদের জেরা অনুসারে, তাদের বয়ান অনুসারে অনেকাংশেই এই ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা নিশ্চিত যে ওই দেহাংশ নিহত আনোয়ারুল আজিমের। বেশ, নজর রাখো সিজার, আপাতত ধন্যবাদ। ফেরার পথে, কাজের শেষে ফেরার পথে দেখলাম যে যে যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ফের সিবিআই এর তলব। আজ বিকেলে নোটিশ দেওয়া হয়েছে দেবরাজকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, নোটিশে কি বলা হয়েছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় উত্তর 24 পরগনার তৃণমূলের যুব সভাপতি তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছে। এর আগেও সিবিআই এবং ইডির তরফে তলব করা হয়েছিল, এবার সিবিআই তরফে ফের তলব করা হয়েছে। তাকে হাজির থাকতে বলা হয়েছে। মূলত যেটা সূত্রের খবর যে তাকে বেশ কিছু তথ্য হাতে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও দেবরাজ চক্রবর্তী আগামীকাল হাজিরা দেন কিনা সেটাই আঘাত রাখা। যদিও যেটা তার ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি ভোটে ব্যস্ত, তাই তিনি না যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। বেশ, নজর রাখো সায়ন্ত, আপাতত ধন্যবাদ। পরে খবরে আসি। নদিয়ায় শুট আউট, স্কুটি করে যাওয়ার সময় পিছন থেকে গুলি করা হয় বলে খবর। কল্যাণের সীমান্ত এলাকার ঘটনা। পিঠে গুলি লাগে অজয় মাহাতো নামে এক যুবকের। অল্পের জন্য রক্ষা পান স্কুটি চালক, তার গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। আহত অজয় মাহাতো কল্যাণীর JNM হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে গুলি খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। গাড়ি চালাচ্ছিলাম, পিছন দিকে আমি কিছু দেখতে পাইনি যে কে মারলো, কিছু মারলো না, খালি একটা আওয়াজ হলো, টাচ করে একটা আওয়াজ হলো আর দাদা বুকে হাত দিয়ে দিল। তোমার গাড়িতে ছিলে? আমরা গাড়িতেই ছিলাম। কোন জায়গাটা হয়েছে ঘটনাটা? এটা সীমান্ত হয়েছে, সীমান্ত স্টেশনের ওখানে। গুলি কয় রাউন্ড গুলি করেছে? 1 রাউন্ড। এবার এই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রোড শো দেখলো কলকাতা। সেই খবর দেওয়া যাক আপনাদের। মঙ্গলবার নেতাজি এবং স্বামীজির স্মৃতি ছুঁয়ে রোড শো করেন নরেন্দ্র মোদী। যান বাগবাজারে মায়ের বাড়িতেও। আর এদিনই জোড়া রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আবার প্রধানমন্ত্রীর যাত্রাপথেই পদযাত্রা করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট উৎসবের শেষ লগ্নে এসে 2 ময়ের মেগা ডুয়েল দেখল কলকাতা। মঙ্গলবার অশোকনগরের পর বারুইপুরের সভা শেষ করে সোজা বাগবাজারে মায়ের বাড়ি চলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে পুজো দিয়ে প্রার্থনা করেন তিনি। ওখানে আমাদের ছবি আছে যে বিলিপ্ত পূজা হয়, সেই দুটি ছবিতে অর্ঘ্য দিয়েছেন। স্বামীজির ছবিতে অর্ঘ্য দিয়েছেন, শারদানন্দের যে ছবিতে অর্ঘ্য দিয়েছেন এবং মায়ের যে ফুটপ্রিন্ট ওখানে আছে, অরিজিনাল ফুটপ্রিন্ট, স্পর্শ করে প্রণাম করলেন। মায়ের প্রসাদী মালা ওটা বুকে দেওয়া হয়েছে। বাগবাজারে মায়ের বাড়ি থেকে সোজা শ্যামবাজার 5 মাথার মোড়ে চলে যান প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেন তিনি। রাজনীতি মিশে যায় সেখানেও। কোথায় মনে থাকে না যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস, ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি 15 বছর ধরে লড়াই করছি, আজ পর্যন্ত তোমরা করনি, আমরা তো করেছি। তোমাদের লজ্জা করে না? নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময়। শ্যামবাজার মোড় থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর রোড শো। তার সঙ্গে গাড়িতে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ছাড়াও কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় এবং দমদমের প্রার্থী শিলভদ্র দত্ত। ফুল ছড়ানো পথে এগিয়ে চলে গাড়ি। প্রধানমন্ত্রীকে দেখতে বিধান সরণির দুপাশে তিল ধারণের ঠাঁই ছিল না।
নির্ধারিত সূচি মেনেই সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে শেষ হয় রোড শো। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সন্ন্যাসীরা। স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বেশ কিছুক্ষণ বিবেকানন্দের জন্মভিটে কাটান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অশোকনগরের সভাতেই সাধু সন্ত ইস্যুতে তৃণমূলকে বিদ্যে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। टीएमसी ने हमारे संत समाज को ही धनाधन गालियां देना शुरू कर दी। अब रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये ऐसी महान संस्थाएं हैं, दुनिया में उनकी प्रतिष्ठा है। उनके संतों को अपमानित करना, भाइयों बहनों, ये सब अपने वोट बैंक को खुश करने के लिए, वोट जिहाद को आगे बढ़ाने के लिए किया जा रहा है। প্রধানমন্ত্রীর রোড শোর অনেক আগেই অবশ্য জোড়া রোড শো করে ফেলেন মুখ্যমন্ত্রী। প্রথমটি বিরাটি থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করেন তিনি। দ্বিতীয় রোড শোটি ছিল মল্লিক বাজার থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট। বুধবার উত্তর কলকাতায় মুখ্যমন্ত্রীর আরেকটি রোড শো করার কথা, তবে মঙ্গলবার দুপুর পর্যন্তও ঠিক ছিল না সেই রোড শো এর রুট ম্যাপ। প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষে তৃণমূল সূত্রে জানা যায়, শ্যামবাজার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্তই রোড শো করবেন মুখ্যমন্ত্রী। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়ার পর কলকাতা উত্তরের ভোটের সমীকরণ এবার অনেকটাই বদলে গিয়েছে। এই কেন্দ্রকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর রোড শো তারই একটা অঙ্গ। তিনিও যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো পাকা ঘুঁটি কাঁচাতে দেবেন না, পদে পদে সে কথা বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির শেষ নেই। ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষে। ব্যবসায়ীদের আশঙ্কা, খুব শিগগিরই আগুন হতে চলেছে সবজির বাজার। এক ধাক্কায় দাম বেড়ে হবে দ্বিগুণ, আশঙ্কা সবজি ব্যবসায়ীদের। রেমালের জেরে টানা 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে বাংলায়। ঝড়ের তাণ্ডব চলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রাকৃতিক দুর্যোগের জেরে জেলায় জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষে। হুগলি জেলার একাধিক জায়গায় প্রায় 12,000 হেক্টর জমিতে পটল, বরবটি, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স সহ নানা ধরনের সবজি চাষ হয়। ঝড় বৃষ্টির জেরে সবজির পাশাপাশি তিল ও বাদাম চাষের ক্ষতি হয়েছে। এখন যে সবজিগুলি কেজি প্রতি 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে, সবজি চাষে ক্ষতির কারণে তার দাম প্রায় দ্বিগুণ হওয়ার আশঙ্কা। ঘরে সব ঝরে পড়ে গেছে, সেই সব মালগুলো হয়েছে, এরপর থেকে নেওয়ার বাজারে বাড়তে শুরু হবে। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নদিয়ার কৃষকরাও। অর্থকরী ফসল হিসেবে এই জেলায় একাধিক চাষি বেছে নিয়েছেন সবজি ও পাট চাষকে। এছাড়া গোটা জেলা জুড়ে আম, কলা, পেঁপে সহ অন্যান্য ফলের চাষ হয়। ঝড় বৃষ্টিতে সবজি, ফল থেকে পাট চাষ ক্ষতি হয়েছে ব্যাপক। কলা, পেঁপে, কুমড়ো ইত্যাদি এইগুলো বেশি ক্ষতি হয়েছে। কিন্তু এখন কিভাবে কি করলে হয়, আমাদের যে চাষি সব লোন তুলে করা। কি চাবো, এখন সরকার ক্ষতিপূরণ দিলেও তো সেই নেতারা খেয়ে ফেলে। আমফানের ঝড়ের ক্ষতিপূরণ একটাও পাইনি আমরা, কিছু নেতারা পেইল, আমরা পাইনি। যারা চাষি মানুষ তারা কেউ পাইনি। অনেক চাষি ঋণ নিয়ে চাষ করেছেন, এখন তাদের মাথায় হাত। কিভাবে এই ঋণ পরিশোধ করবেন তারা? সরকারি সহযোগিতা চাইছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। এদিকে সবজির দাম বৃদ্ধির আশঙ্কায় সবজি ব্যবসায়ীরা। সবজির বাজারে গিয়ে নাভিশ্বাস উঠবে খেটে খাওয়া মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কথা বলে না অতি ভক্তি চোরের লক্ষণ, বাস্তবে তো ডাকাতি হয়ে গেল। ভক্তি ভরেই ডাকাতি করলো ডাকাত। মুর্শিদাবাদের সুতিতে রক্ষাকালী মন্দিরে ঢুকে মাকে প্রণাম, তারপর প্রণামী বাক্সটাই নিয়ে চম্পট দিল ডাকাত। খুলে নেওয়া হলো ঠাকুরের প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না। মন্দিরের CCTV ফুটেজে ধরা পড়ল সেই ছবি।